ওকে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিকস লিখে নাও। আমরা আজকে শিখবো হচ্ছে এনকোডার সার্কিট। আমরা আজকে শিখবো এনকোডার ডিভাইস থেকে এনকোডার সার্কিট শিখবো। ওকে, এনকোডার তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি লিখেছি এনকোডার সার্কিট। আমাদের আসলে এনকোডারের সাথে সাথে আমাদের এই ডিজিটাল ডিভাইসে আরো কয়েকটা ডিভাইসের নাম আমি লিখে দিচ্ছি। সেটা হলো ডিকোডার সার্কিট, ডিকোডার, দেন এরপরে হচ্ছে হাফ এডার অথবা এডার সার্কিট। এডার থেকে আবার দুইটা অংশ আছে, একটা হলো হাফ এডার, একটা হচ্ছে হাফ এডার, আর আরেকটা হলো ফুল এডার সার্কিট, ফুল এডার। এরপরে হচ্ছে রেজিস্টার সার্কিট, রেজিস্টার, রেজিস্টার। দেন আমাদের করতে হবে কাউন্টার সার্কিট, কাউন্টার। আমি যদি নাম্বারিং করে দিই তোমাদের সুবিধা হয়। আমাদের নাম্বারিং করে দিচ্ছি আমি একটু। আমাদের এক নাম্বারটা হচ্ছে এনকোডার সার্কিট, যেটা আমরা আজকে পড়ব, এনকোডার। সেকেন্ড হচ্ছে ডিকোডার, থার্ড হচ্ছে এডারের ভিতরে আবার হাফ এডার, তিন নাম্বারটা হচ্ছে হাফ এডার, চার নাম্বারটা হচ্ছে ফুল এডার, আর ফুল এডারের পরে আরেকটা যোগ করতে হবে, পাঁচ নাম্বারটা হচ্ছে প্যারালাল বাইনারি এডার, প্যারালাল বাইনারি এডার, প্যারালাল বাইনারি এডার। এন্ড ছয় নাম্বারটা হচ্ছে রেজিস্টার সার্কিট। সেখান থেকে আমরা পড়বো 4-বিট প্যারালাল লোড রেজিস্টার, আর 7 নাম্বারটা পড়বো হলো অ্যাসিনক্রোনাস কাউন্টার। তো আমাদের এই 7টা টপিকস মূলত বাকি আছে অধ্যায় নাম্বার 3 এর ডিজিটাল ডিভাইস থেকে। তো আমরা এই 7টা ডিভাইসের ভিতরে আমাদের কোন টপিকসটা সবথেকে গুরুত্বপূর্ণ টপিকস পরীক্ষার জন্য আমরা দেখেছি। ম্যাক্সিমাম বোর্ড এক্সামে সাধারণত হাফ এডার এবং ফুল এডার এই দুটো থেকে সবথেকে বেশি প্রশ্ন আসে। আর আরেকটা হচ্ছে তোমার রেজিস্টার থেকে সাধারণত ডেফিনেশনটি আসে, কাউন্টার থেকে ডেফিনেশনটি আসে, আর এনকোডার ডিকোডার থেকে মাঝে মাঝে উদ্দীপক দেখা যায়। কিন্তু সবথেকে বেশি প্রশ্ন আসে আমাদের এই তিনটা, হাফ এডার, ফুল এডার এবং প্যারালাল বাইনারি এডার। এই 4টা টপিকস হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট। আমি এখানে 30 স্টার মার্ক দিয়ে দিচ্ছি। তো আমরা এই টপিকসগুলোর আমাদের বাকি আছে অধ্যায় নাম্বার 3 এর যে সেকেন্ড পার্টটা আমরা শুরু করেছিলাম ডিজিটাল ডিভাইস। আমরা ডিজিটাল ডিভাইসের পার্টটা কিন্তু শুরু করেছিলাম, তাই না? ডিজিটাল ডিভাইসের ভিতরে আমরা কি কি পড়েছি? আমরা পড়েছি প্রথমে বুলিয়ান অ্যালজেব্রা, এরপরে আমরা পড়েছি লজিক ফাংশন, দেন পড়েছি হচ্ছে আমরা বুলিয়ান ফাংশন সরলীকরণ যেটা আছে সেটার মাধ্যমে আমরা লজিক ফাংশনটাকে সিম্পলিফাই করছি। এরপরে আমরা পড়েছি লজিক গেট, লজিক গেটের ভিতরে আমরা পড়েছিলাম মৌলিক গেট, যৌগিক গেট। এরপরে পড়েছি লজিক গেট থেকে লজিক ফাংশন, দেন আমরা লাস্ট লেকচারে পড়েছি লজিক ফাংশন থেকে লজিক গেট। আজকে আমরা নতুন টপিক শুরু করব, সেটা হচ্ছে এনকোডার সার্কিট। সো প্রথমে লিখে নাও এনকোডার কি, লিখে নাও এনকোডার। তুমি আমার লেখা দেখতে পাচ্ছ? জি স্যার। ওকে, লিখো এনকোডার। আচ্ছা, এনকোডার এই ডিভাইসটা আসলে কি? এই ডিভাইসটা হচ্ছে তোমার এমন একটা যন্ত্র, এটা মূলত একটা যন্ত্র বলতে একটা যন্ত্রের অংশ বলতে পারো। ডিভাইস মানে একটা ক্ষুদ্র যন্ত্রাংশ। এই যন্ত্রের কাজ হচ্ছে সাধারণত মানুষের ভাষাকে কম্পিউটারের ভাষায় রূপান্তর করা। এই যন্ত্রের কাজ হলো মানুষের যে ভাষাটি আছে সেই ভাষাকে কম্পিউটারের যে ভাষা আছে বা ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে ফেলা। অর্থাৎ আমরা কম্পিউটারের কিবোর্ড থেকে যে সমস্ত ডেটাগুলো এন্ট্রি করি, এই সমস্ত ডেটাগুলা কম্পিউটার কি করে? এই সমস্ত ডেটাগুলো কম্পিউটার তার নিজের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে নেয়। তা না হলে পরে কম্পিউটার যেহেতু কোনো বুদ্ধিমত্তা নাই, এই জন্য কম্পিউটার কি করবে? কম্পিউটার সাধারণত ডেটাগুলোকে রূপান্তর করে নেবে। কেন রূপান্তর করবে? কারণ হচ্ছে বাইনারি ফরম্যাটে পরিবর্তন করবে। এই বাইনারি ফরম্যাটে পরিবর্তন করার জন্য কম্পিউটারের ভিতরে প্রয়োজন হয় এনকোডার সার্কিট। আমার কথা কি বুঝতে পারছো? এনকোডার সার্কিটের কাজটা কি? স্যার আমরা কি লিখবো এখন এটা সংজ্ঞাটা? আচ্ছা হ্যাঁ, সংজ্ঞাটা লিখে নাও। আমি সংজ্ঞাটা লিখে দিচ্ছি, সংজ্ঞাটা লিখে নাও।
দেখো, যে বর্তনীর মাধ্যমে আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় পরিণত করা হয় তাকে বলা হয় এনকোডার। অথবা এটা বলতে পারো যে যে বর্তনী, সংজ্ঞা দুটাই কারেক্ট, হ্যাঁ, লিখানো যে বর্তনী, যে বর্তনী মানুষের ভাষাকে, যে বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের বাইনারি ভাষায় বা কম্পিউটারের বোধগম্য ভাষায়, কম্পিউটারের বোধগম্য ভাষায়, কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে। যে বর্তনী কি করে? যে বর্তনী মানুষের ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে কি বলা হবে বলো? করে তাকে এনকোডার বলে। এনকোডার বলে। এনকোডারের কাজ হচ্ছে মূলত কোডিং করা। কিসে কোডিং করা? বাইনারিতে কোডিং করা। এনকোডার কি করবে? বাইনারিতে কোডিং করে ফেলবে। বাইনারিতে কিভাবে কোডিং করবে? সাধারণত এনকোডার যেটা করবে সেটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে কোডিং করে। কিসে কোডিং করবে? মেশিন ল্যাঙ্গুয়েজে। আমরা যে সমস্ত ইনপুটগুলো দিব সেগুলা আমাদের মেশিন ল্যাঙ্গুয়েজে কোডিং করে ফেলবে। এটা হচ্ছে এনকোডারের কাজ। আমি এখানে একটা ইমেজ দিয়ে দেখো। আচ্ছা, বলেছে মানুষের ব্যবহৃত ভাষা সেটা যাচ্ছে কোথায়? এনকোডারে, তারপরে সেই এনকোডার থেকে সেখানে মেশিনে কনভার্ট করছে। তো আমি যদি এটা অন্যভাবে তোমাদের দেখাই দিই, সেটা হচ্ছে মনে করো যে এটা একটা কম্পিউটারের কিবোর্ড। তুমি কল্পনা করো এটা একটা কম্পিউটারের কিবোর্ড আর একটা সিপিইউ কল্পনা করো। এটা একটা কিবোর্ড, এটা হলো সিপিইউ, এটা হলো সিপিইউ, আর এটা হচ্ছে আমাদের কম্পিউটারের আউটপুট মনিটর। আচ্ছা, কম্পিউটারের ইনপুট ডিভাইস আমরা জানি। ইনপুট ডিভাইস হিসেবে আমাদের ডিভাইস হিসেবে আমরা ইউজ করি কম্পিউটারের কিবোর্ড ইউজ করি, ইনপুট ডিভাইস, তারপরে মাউস ব্যবহার করি, এরপরে স্ক্যানার ব্যবহার করি। আর আউটপুট ডিভাইস হিসেবে আমরা ব্যবহার করি প্রিন্টার একটা আউটপুট ডিভাইস, মনিটর একটা আউটপুট ডিভাইস, লাউড স্পিকার একটা আউটপুট ডিভাইস। তো আমরা সাধারণত এনকোডার ইনপুট ইউনিটে ব্যবহার করি। আমরা এনকোডারটা ব্যবহার করবো ইনপুট ইউনিটে। তো তুমি কল্পনা করো এটা একটা কিবোর্ড। এখন কিবোর্ডে যতগুলা কি আছে আমরা জানি, আমাদের কিবোর্ডে অসংখ্য কি আছে। অসংখ্য বলা ভুল হবে, আমাদের কিবোর্ডে মোট কি আছে 100, সাধারণত 113টা কি থাকে। আবার কোনো কোনো কিবোর্ডে কম বেশি থাকতে পারে। সাধারণত কোনো কোনো কিবোর্ডে 109টা বা 111টা বা 113টা কি থাকে। এখন এই যে কি গুলা যে আছে, এই কি গুলা প্রত্যেকটা সুইচ হিসেবে কাজ করে। মনে করো তুমি কিবোর্ড থেকে একটা কি প্রেস করলা, সেটা হতে পারে 0 1 2 3 4 5 6 7। আমি জাস্ট এই 8টা কি নিয়ে আমি আলোচনা করি। মনে করো যে তোমার কম্পিউটারের কিবোর্ডে এই 8টা কি নিয়ে আমি কাজ করব। তো যখন তুমি কম্পিউটারের একটা কি প্রেস করবা, প্রেস করলে সেখানে মূলত সুইচটা অন হবে। আমাদের কম্পিউটারের প্রত্যেকটা কি হলো এক একটা সুইচ হিসেবে কাজ করে। আমরা যখন একটা কি প্রেস করি তখন আসলে ওই সুইচটা অন হয় বা সুইচটা সক্রিয় হয়। যখন তুমি একটা কি প্রেস করলা, মনে করো তুমি এখান থেকে 7 প্রেস করলা, তুমি এখান থেকে 7 প্রেস করলা। এখন আমাকে তোমরা বলো এই 7টা কি আমার ভাষা না কম্পিউটারের ভাষা? স্যার আমাদের ভাষা। আমাদের ভাষা। এই যে সিম্বলটা, এই যে সিম্বল এরকম বাঁকা হবে, মিডিল থেকে কেটে দিতে হবে, এই সিম্বলটা আমরা তৈরি করে নিয়েছি না আমাদের সুবিধা মতো? অথবা এইটা দিক ক, এটা দিক ক, এই যে বাঁকা হবে, এরকম মাথায় একটা দাগ হবে, এটা তো আমরা তৈরি করে নিয়েছি। তাহলে এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় ক্যালিওগ্রাফি। বিভিন্ন সিম্বল গুলা দেখতে বিভিন্ন রকম। আর আমরা জানি যে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস, উনি মূলত ক্যালিওগ্রাফির জনক। তো এই ক্যালিওগ্রাফিটা কি বোঝাচ্ছে? ক্যালিওগ্রাফিটা হচ্ছে দেখুন কত সুন্দরভাবে একটা অক্ষর মনে করো তুমি রিপ্রেজেন্ট করতে পারো আমাদের স্ক্রিনে। তো আমি সেদিকে যাবো না, আমি জাস্ট বোঝাচ্ছি এনকোডার যে আমরা যখন 7 প্রেস করব, এই 7টা হচ্ছে আমার ভাষা। এই আমার ভাষাটা যখন কম্পিউটারের
সিপিইউ এর মধ্যে যাবে তখন কম্পিউটারের সিপিইউ এটা অবশ্যই একটা ডিজিটাল ডিভাইস, তাই না? মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, এটা একটা আমাদের ডিজিটাল ডিভাইস। তো এখন তুমি আমাকে বলো বা তোমরা আমাকে বলো যে ডিজিটাল ডিভাইসে সবসময় বাইনারি সংখ্যা 0 আর 1 নিয়ে কাজ করবে কিনা? ডিজিটাল ডিভাইসে সবসময় কি বাইনারি সংখ্যা 0 আর 1 নিয়ে কাজ করবে না? জি স্যার। তার মানে সিপিইউ এর মধ্যে 0 আর 1 বাদে সে কোনো কিছুই বুঝবে না। এখন আমি তো প্রেস করলাম আমার ভাষা 7, তাহলে আমার ভাষা 7 যখন প্রেস করলাম এইটা সিপিইউ এর মধ্যে পাঠাতে হবে বাইনারিতে। তো এই পাঠানোর যে কাজ করবে সেই কাজ করবে ঠিক এই যন্ত্রটা। অর্থাৎ আমি যখন 7 প্রেস করলাম তখন এই 7 থেকে একটা সিগন্যাল লাইন দেওয়া আছে এনকোডারের মধ্যে। এনকোডার তখন কি করবে? এনকোডার তখন এই 7 কে কম্পিউটারের ভাষায় রূপান্তর করবে। এই যে কম্পিউটারের ভাষা হলো 0 1 ছাড়া কিছুই বোঝে না। তার মানে 7 এর বাইনারি মানটা তৈরি করবে 111। আমরা জানি যে 7 কে বাইনারি করলে 111 পাওয়া যায়। তোমরা সকলেই হয়তো জানো 7 এর বাইনারি 111। সবাই কি জানো এটা? জি স্যার। জি স্যার। আচ্ছা, কে জানো না? সবাই জানো, এটা খুবই সহজ। 7 এর বাইনারি 111। তো এই যে 111 বাইনারি হলো, এটা কিন্তু বলা হচ্ছে আমাদের কম্পিউটারের ভাষা বা মেশিন ভাষা। তাহলে আমরা এই মেশিন ভাষা আসলে পাইলাম কার মধ্যে? আমরা পাইলাম এনকোডারের আউটপুটে পাইলাম, মানে এনকোডার তার আউটপুটে এই মানটা তৈরি করলাম। এখন এই মানটা আসবে কোথায়? এই মানটা আসবে সিপিইউ এ। সিপিইউ এর মধ্যে আসলো এই মানটা। এখন এই মানটা যখন সিপিইউ এ আসবে তখন সিপিইউ মানটাকে প্রসেস করবে। প্রসেস করার পরে এই মানটা আবার পাঠাবে কোথায়? ডিকোডারে। যদি এটা তুমি কল্পনা করো এটা একটা ডিকোডার, অর্থাৎ যদি আমি এটাকে সংক্ষেপে লিখে দিই, আমি এটাকে লিখে দিচ্ছি ডিকোডারের জন্য লিখে দিলাম ডিই, অথবা সম্পূর্ণ লিখি ডিকোডার। ডিকোডার এটাকে আবার ডিকোড করবে। কাকে ডিকোড করবে বলো তো? ডিকোড করবে এই 111 কে ডিকোড করে সে কম্পিউটারের স্ক্রিনে আউটপুট দেখাবে, এখানে 7 দেখাবে। তাহলে আমরা যে মূলত 7টা প্রেস করি, এই 7টা কিন্তু এতগুলা ধাপ পার হয়ে তাকে আউটপুটে শো করতে হয়। অর্থাৎ 7 প্রেস করলাম, 7টা প্রথমে আসলো এনকোডারে, আমি এখানে বক্সের মধ্যে লিখে দিলাম এনকোডারের জন্য ই লিখে দিলাম। ই এর মধ্যে আসবে মানে এনকোডারে আসবে, এনকোডার সেটাকে বাইনারি করবে 111 এ। এরপরে 111টা যাবে সিপিইউ এর মধ্যে, সিপিইউ সেটাকে প্রসেস করবে, এরপরে সেটা পাঠাবে কোথায়? সেটা পাঠাবে ডিকোডারের মধ্যে। আমি এখানে একটা ডিকোডার তৈরি করলাম, তার জন্য দিলাম ডি, অর্থাৎ এই 111টা ডিকোডারে আসবে, আসার পরে সেই ডিকোডার আউটপুটে দেখাবে 7। তাহলে আমি যদি তোমাদের প্রশ্ন করি যে ডিকোডারের কাজ কি, তখন তোমরা আমার সহজেই বলতে পারবা স্যার ডিকোডারের ইনপুটে আসছে বাইনারি ল্যাঙ্গুয়েজ আর আউটপুটে দেখাচ্ছে মানুষের ভাষা। অর্থাৎ অর্থাৎ ডিকোডার হচ্ছে এনকোডারের ঠিক অপোজিট বা বিপরীত একটা যন্ত্র। তাহলে এনকোডারের কাজ কি? এনকোডারের কাজ হচ্ছে আমার ভাষাকে কম্পিউটারের বাইনারি ভাষায় রূপান্তর করা। অর্থাৎ এটা হচ্ছে আমাদের আনকোডেড ডেটা। আমরা সংজ্ঞায় প্রথম বলেছিলাম আনকোডেড ডেটাকে কোডেড ডেটায় রূপান্তর করে। তাহলে এখানে এই যে 0 থেকে 7 এইগুলো সবই আনকোডেড ডেটা। তো এই ডেটাকে সে কি করলো বলতো? এই ডেটাকে সে বাইনারিতে কোডিং করে ফেললো, এটাকে বলা হয় কোডেড ডেটা। এখন যদি আমি ডিকোডারের ক্ষেত্রে সংজ্ঞা বলি, ডিকোডারের ক্ষেত্রে সংজ্ঞাটা হচ্ছে যে কোডেড ডেটাকে আনকোডেড ডেটায় রূপান্তর করবে, অথবা কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করবে যে যন্ত্র, তার নাম কি বলতো? রেসপন্স করো। তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? ক্লিয়ার? স্যার কাইন্ডলি আরেকবার বলুন, কথাগুলো ক্লিয়ারলি আসেনি। কথা কি কেটে কেটে আসছে না কথা ক্লিয়ার শুনতে পাচ্ছ? স্যার এখন ঠিক আছে, তখন মেবি আমার নেটে প্রবলেম ছিল, একটু এর জন্য শুনতে পাইনি। গেছিলাম। আচ্ছা, সারা বাংলাদেশে নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা, প্রদীপকে শুনতে পাচ্ছ আমাকে ক্লিয়ার? স্যার কথা কেটে কেটে আসছিল, আবার বলেন। ওহো, আমার কথা কেটে কেটে আসলে তো তোমরা ক্লিয়ার শুনতে পাবো না। আচ্ছা, আমি নেট কানেকশন দিচ্ছি আবার। আমি আমার ওয়াইফাই থেকে ডিসকানেক্ট হয়ে আমি আমার মোবাইল ফোনের হটস্পটটা চালু করে দিচ্ছি।
ওকে, আমরা আমরা যেটা এখানে ডিজাইন করলাম সেটা হচ্ছে একটা এনকোডারের ব্লক চিত্র। এনকোডারের ক্ষেত্রে ইনপুট লাইনের সংখ্যাটা হয় 2 এর পাওয়ার n, আউটপুট হবে n সংখ্যক। এই জন্য আমরা ইনপুট লাইনে দিয়েছি মোট 8টা ইনপুট। 8টা ইনপুটের ক্ষেত্রে আমরা আউটপুট পেয়েছি 3টা। তোমরা এটা সবাই বুঝতে পারছো। এখন আমরা যেটা করব, আমরা এটার জন্য একটা সত্যক সারণী নির্ণয় করব। তার আগে আমরা চিত্রের ক্যাপশন দিব। চিত্র হচ্ছে, আমরা চিত্রের ক্যাপশনটা দাও যে 8 to 3 লাইন এনকোডারের ব্লক চিত্র, অথবা এটাকে বলা হয় অক্টাল এনকোডার। তুমি এটার নাম দাও অক্টাল এনকোডার। এটা কি নাম দিবা? এটার নাম দিবা হচ্ছে অক্টাল এনকোডারের ব্লক চিত্র। অক্টাল এনকোডারের ব্লক চিত্র। অক্টাল এনকোডারের ব্লক চিত্র, এর ব্লক চিত্র বা ব্লক ডায়াগ্রাম। তুমি কি আমার সাথে ড্রয়িং করে নিয়েছো? জি স্যার। স্যার আচ্ছা, ব্লক চিত্র অঙ্কন করার পরে আমাদের যেটা করতে হবে, আমাদের এখন ট্রুথ টেবল নির্ণয় করতে হবে। আচ্ছা, ঈশা বুঝতে পারছো? জি স্যার। এখন লিখো সত্যক সারণী। আমরা ট্রুথ টেবল তৈরি করব। আমাদের ট্রুথ টেবল তৈরি করার জন্য আমাদের টোটাল টেবিলটা একটু বড় করে তৈরি করতে হবে। এর কারণটা হচ্ছে, আমাদের টেবিলের মধ্যে ইনপুট লাইনের সংখ্যা হবে 8টা, আউটপুট লাইনের সংখ্যা হবে 3টা। এর জন্য আমি একটু বড় করে বক্স তৈরি করি। ওকে, এরপরে আমরা ইনপুট লাইনের জন্য বড় কলাম তৈরি করি। এটা আমাদের ইনপুট লাইনের সংখ্যা হবে 8টা, আউটপুট হবে 3টা। ওকে, এখন লিখে নাও, এটা হচ্ছে আমাদের ইনপুট। তোমরা ক্লাস কি মোবাইল থেকে ক্লাস করো না ল্যাপটপ থেকে? স্যার মোবাইল থেকে। আচ্ছা, চেষ্টা করবো ল্যাপটপ থেকে ক্লাস করার জন্য। আচ্ছা, এরপরে আসি, কারণ কি তুমি তো এই মোবাইলের স্ক্রিনে যদি 1000-5-7টা ক্লাস করো, সেক্ষেত্রে তোমার একটা বিরক্ত ভাব চলে আসতে পারে। তো যাই হোক, আমি আমার সব ছাত্রকে সাজেস্ট করি যেন হয় ট্যাব অথবা একটু বড় স্ক্রিনে ক্লাস করো। আর আমার এই ক্লাসটা তোমরা তোমাদের যদি স্মার্ট টিভি থাকে বাসায়, সেক্ষেত্রে তোমাদের মোবাইলের সাথে স্মার্ট টিভি কানেক্ট করে ক্লাস করতে পারো। আচ্ছা দেখো, ইনপুট লাইন যেটা আছে, ইনপুট লাইনের ক্ষেত্রে আমরা ইনপুট লাইনটা উল্লেখ করে দিই। এখন আমাদের ইনপুট লাইন ছিল হচ্ছে মোট 8টা, তাহলে এটা হবে I0, তারপর এটা হচ্ছে I1, এটা হবে I2, I3, I4, I5, ইনপুট লাইন 5, তারপর I6, তারপর হবে I7। এই 8টা হবে আমাদের ইনপুট। আউটপুট হবে 3টা, X, Y, তারপরে Z। ওকে, এখন আমরা আমাদের টেবিলের কলামগুলো নির্ণয় করে ফেলি। কলাম নাম্বার I0, কলাম নাম্বার I1, I2, I3, I মানে এখানে ইনপুট লাইন, তাই না? আমরা ইনপুটে কোন কোন মান নিয়ে কাজ করব, I5, I6, I7, মানে I0 থেকে I7 পর্যন্ত মোট 8টি মান নিয়ে কাজ করব আমরা। আউটপুট লাইন হচ্ছে X, Y, Z। এখন তোমাদের মনের প্রশ্ন আসতে পারতো যে স্যার এখানে শুধুমাত্র 8টা ইনপুটই নিব, আমি কি এর বেশি কম নিতে পারবো না? এর বেশি কম নিয়ে তুমি কাজ করতে পারো। যেমন তুমি যদি 16টা ইনপুট নিয়ে কাজ করো, তখন আমাদের 2 এর পাওয়ার n সমান হবে 16। তখন আমাদের আউটপুট মান হবে কয়টা বলো তো? n এর মান কত হবে? 4 হবে না? 4। হ্যাঁ, তো আমি এখানে জাস্ট তোমাদের 8টা ইনপুট নিয়ে কাজ করিয়েছি, কারণ তোমাদের পরীক্ষাতে 8টা ইনপুটের বেশি আসে না। কারণ এখানে 16টা ইনপুট হলে আমাদের খাতায় ড্রয়িং করার জায়গা থাকবে না। এজন্য হয় 4টা ইনপুট আসে অথবা 8টা ইনপুট আসে।
তো যদি 4টা ইনপুটের হয় সেক্ষেত্রে বলো তো আমাদের 4টা ইনপুটের জন্য আউটপুট কয়টা হবে? যদি ইনপুট সংখ্যা 4টা হয়, স্যার দুইটা। দুইটা হবে মাত্র। হ্যাঁ, 2 এর পর n সমান যদি 4 হয় সেক্ষেত্রে n সমান হবে 2। তো সাধারণত 4টা ইনপুটও অনেক সময় পরীক্ষাতে উদ্দীপকে দেওয়া থাকে, বলা হয় যে ইনপুট সংখ্যা 8টা হলে কেমন হবে সার্কিটটা, এমনও দেওয়া থাকে। তো সেক্ষেত্রে আমাদের ইনপুট সংখ্যা নিয়ে কাজ করতে হবে, ইনপুটের মানটা বেশি কম করেও কাজ করানো যায়। তো আমরা এখন আমাদের টেবিলটা সলভ করে ফেলি, টেবিলটা আমরা পূরণ করে ফেলি। এখন টেবিলের রো কয়টা হবে দেখো, টেবিলের টোটাল রো হবে 8টা। তো মিডিল থেকে আমি ভাগ করে ফেলি, আমাদের টোটাল ঘর হবে 8টা। কেন ঘরের ভিতরে সম্পূর্ণ লেবেলিং হয় সেজন্য আমি এই কাজটা করছি। ওকে, এখন আমরা ঘরটা ফিল আপ করে ফেলি। তো দেখো কেমনে ফিল আপ করবো। ফিল আপ করবো হচ্ছে যে আমি কল্পনা করি আমার একটা কিবোর্ড আছে, আমি একটা কিবোর্ড দিয়ে তোমাদের বুঝাই। আমাদের এনকোডার এই সার্কিটটা মূলত ব্যবহার করা হয় কিবোর্ডে, কারণ আমরা কিবোর্ড থেকে ম্যাক্সিমাম ইনপুট লাইন দিই। এখন আমরা কিবোর্ডে টোটাল 8টা কি নিয়ে কল্পনা করি। আমরা যেহেতু এখানে 8টা ইনপুট আছে, 4 5 6 7। আচ্ছা, আমরা কিবোর্ডে যখন এই 0 লাইনটা প্রেস করব তখন আমাদের এই সুইচটা অন হবে। আর এই সুইচটা অন হওয়া মানে আমাদের প্রথম ইনপুট লাইন যেটা আছে I0, সেই মানটা হলো তোমার অ্যাক্টিভ থাকবে। অ্যাক্টিভ মানে হচ্ছে আমাদের লজিক্যাল মান হবে 1। এটা কিন্তু 1 মানে হচ্ছে লজিক্যালি অ্যাক্টিভ, তাই না? যদি তুমি 7 প্রেস করো তাহলে 7 এর মানটা অ্যাক্টিভ থাকবে, তখন তার লজিক্যাল মান কত হবে বলো তো? 1। আমরা বলেছি আমাদের ডিজিটাল ডিভাইসে যদি কোন একটা সুইচ অন করা হয় সেক্ষেত্রে তার ডিজিটাল লজিক কত হবে? 1। আচ্ছা, তাহলে আমি যদি 0 প্রেস করি তাহলে বলো তো I0 এর মান কত হবে? 1 হবে না? জি স্যার। জি স্যার। তাহলে আমি 0 প্রেস করলে I0 এর মান 1 হবে। আচ্ছা, আমি যখন 0 প্রেস করব ওই সময় আমার কম্পিউটারের এই যে বাকি যে কিগুলো আছে এই কিগুলা অ্যাক্টিভ থাকবে না অফ থাকবে? অফ থাকবে। অফ থাকবে। অফ থাকলে সবগুলো 0 হবে। আচ্ছা, তাহলে আমাদের প্রথম কি এর কাজ শেষ। তাহলে আমি যখন আমাদের এই পরের কিটা প্রেস করব 1টা, তখন কিন্তু শুধুমাত্র ওইটা অ্যাক্টিভ থাকবে আর বাকি সবগুলা অফ থাকবে। এইভাবে সবগুলো তোমরা পূরণ করে ফেলো। তো সব থেকে সহজ নিয়মটা হচ্ছে, আমি বলি সহজ নিয়মটা হচ্ছে এই মানে কৌণিক যে ঘরগুলি আছে বা কোণাকুণি যে ঘরগুলি আছে বা ডায়াগোনাল যে ঘরগুলি আছে, ডায়াগোনাল মানে কৌণিক, সেই কোণাকুণি ঘরগুলা সব 1 দিয়ে দিবা, অর্থাৎ ডায়াগোনাল বক্সে সব 1 দিয়ে দিবা। দেওয়ার পরে বাকি সবগুলা বক্সে কি দিবা বলো তো? 0 দিয়ে ফিল আপ করে দিবা। এতটুকু সবাই ক্লিয়ার, বুঝতে পারছো? জি স্যার। স্যার। সারিকা রেসপন্স করো, বুঝতে পারছো তো? জি স্যার, বুঝতে পারছি। এখন তুমি যদি বলো স্যার আমি আগে 5 প্রেস করব, তখন 5 এর ঘরে আগে 1 হবে। তবে আমরা হিসাবের সুবিধার জন্য আমরা পর্যায়ক্রমে মানটা প্রেস করি, এজন্য আমাদের হিসাবটা যেন সুবিধা হয়, এই জন্য সাধারণত পর্যায়ক্রমে মানটা প্রেস করা হয়। তো সাধারণত যে কোনো একটা সারিতে সবসময় একটা 1 থাকবে আর সবগুলা 0 থাকবে, কারণ আমরা জানি যে আমাদের সুইচের ক্ষেত্রে যে কোনো একটা সুইচ অন থাকে আর একটা বাকি সবগুলো সুইচ অফ থাকে। তো আমি এটা পড়ানোর সময় আমার এক ছাত্র প্রশ্ন করছে, স্যার আমি যদি 2 আঙুল দিয়ে আমি যদি 2টা প্রেস করি, যেমন আমি স্যার আমি 4ও প্রেস করলাম, আমি 7ও প্রেস করলাম, তো তখন কি হবে? অনেক সময় ক্লাসে অনেক ধরনের প্রশ্নের সম্মুখীন কিন্তু আমরা হই, তাই না? তো আমি তাকে বললাম যে তুমি 2টা আঙুল দিয়ে 2টা প্রেস করলে এই 2টা প্রেসের মধ্যে একটা সময়ের ব্যবধান হবে। যদি বলি
ন্যানো সেকেন্ডের মধ্যে একটা ব্যবধান হবে, আর কম্পিউটার যেহেতু ন্যানো সেকেন্ডও হিসাব করে ফেলে, তার মানে কম্পিউটার দেখবে যে এই ন্যানো সেকেন্ডের মধ্যে কোনটা সে আগে প্রেস করছে সেই মানটা যাবে। আর যদি এরপরে সে আমাকে আবার প্রশ্ন করছে, বলছে যে স্যার ধরে নেন দুইটা একদম ইকুয়াল টাইমেই প্রেস করলাম, সেখানে কোনো ফ্র্যাকশনাল কোনো টাইমের ডিফারেন্স নাই, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে একটা সার্কিট ভিতরে দেওয়া থাকে, এই সার্কিট তোমাদের বইয়ে ব্যাখ্যা দেওয়া নাই, এই সার্কিটের নাম হলো প্রায়োরিটি চেকার। প্রায়োরিটি চেকার মানে এটা চেক করবে যে কোন মানটা বড়। যেমন তুমি যদি 4 আর 7 প্রেস করো, তাহলে এখানে বলো তো কোন মানটা বড়? 7। তখন 7টা আগে যাবে, তখন 7টা আগে যাবে, 4টা পরে যাবে। তো এরপরে আমাকে সে প্রশ্ন করছে, স্যার যদি এমন হয় যে যদি আমি অ্যালফাবেট প্রেস করি, মনে করো আমি এ থেকে জেড পর্যন্ত অ্যালফাবেট প্রেস করলাম, তো তখন স্যার এখানে তো নাম্বারিং নাই, তাহলে কেমনে হবে? এখানে নাম্বারিংটা হচ্ছে জেড এর মানটা বড় আর এর মানটা ছোট, অর্থাৎ তুমি অ্যালফাবেট প্রেস করলেও ওই প্রত্যেকটার জন্য একটা নির্দিষ্ট মান দেওয়া আছে, যার মানটা বড় সেই মানটা আগে যাবে। আচ্ছা, এখন আমি আমার মূল বিষয়ে চলে আসি। তাহলে আমি যখন 0 প্রেস করলাম, 0 প্রেস করলে আমাদের 0 এর বাইনারি মান তৈরি হবে, কারণ এনকোডার এই মানটাকে কি করবে বলতো? এনকোডার এই মানটাকে বাইনারিতে রূপান্তর করবে। সো আমি যখন 0 প্রেস করলাম, তখন এই মানটা যখন এনকোডারের ভিতরে ঢুকবে, এটা মনে করো এনকোডার সার্কিট, যখন তোমার এই মানটা এনকোডারে ঢুকলো, তখন তোমার এর আউটপুটে সে বাইনারি মান শো করবে। এর বাইনারি মান কত হবে বলতো? এনকোডারের বাইনারি কত হবে? এর আউটপুটের বাইনারিটা হবে 3টা 0। কয়টা 0? 3টা 0। আমাদের আউটপুট লাইন কয়টা এখানে? 3টা। যেমন তুমি যদি 7 প্রেস করো, তাহলে তার আউটপুটের বাইনারি মান কত হবে বলতো? কত হবে আউটপুটের বাইনারি? বলতে এনকোডার এটাকে বাইনারি করবে না, তো বাইনারি করলে কত হবে? 7 এর বাইনারি 3টা 1। 111। সিমিলারলি তুমি যদি 5 প্রেস করো, কত হবে? 101। এটা বের করার নিয়মটা তোমরা শিখে নাও, সেটা হলো 4 to 1 সূত্র প্রয়োগ করবা। যেমন যদি আমি কোনো নাম্বার না নিই, সেক্ষেত্রে 0 মিন করে। যদি আমি এখানে একটা মাত্র নাম্বার নিই, 1টা নিই, সেক্ষেত্রে 1 মিন করে। যদি আমি এখানে 2 এর ক্ষেত্রে 1 লিখি, সেক্ষেত্রে 2 মিন করবে, অর্থাৎ 0 1 0 সমান 2 হবে। যদি আমি 2 আর 1 নিই, মানে 2ও নেবো 1ও নেবো, সেক্ষেত্রে আমাদের এটা 3 মিন করবে। অর্থাৎ এখানে 2 আর 1 যোগ করলে 3 হয়, মানে যার নিচে 1 থাকবে সেই সংখ্যাটা নিয়ে হিসাব করতে হয়। যেমন যদি তুমি 4কে বাইনারি করো, 4কে বাইনারি করলে 4 আর এখানে 1 থাকবে আর বাকি দুইটা মান 0 থাকবে, তখন এই মানটা হবে 4। তুমি যদি 5কে বাইনারি করো, তখন বলো তো 5 এর বাইনারি কত পাওয়া যাবে? 101, কারণ তখন আমি 4 নিব আর আমি 1 নিব, তাহলে 4 এর নিচে 1 হবে আর 1 এর নিচে 1 হবে, অর্থাৎ 4 এর নিচে 1 আর এই ঠিক 1 এর নিচে হলো 1। আচ্ছা, তাহলে এসা বলো তো যদি আমি 6কে বাইনারি করি, তাহলে কত হবে? 110। 110। গুড, ভেরি গুড। 7কে করলে হবে 111 সমান 7। এখন দেখো আমরা কিন্তু অলরেডি আমাদের মানটা পেয়ে গেছি, সেটা হচ্ছে আমাদের 0 থেকে 7 এর সবগুলা বাইনারি মান পেয়ে গেছি। তাহলে প্রথম যদি আমি কল্পনা করি যে আমাদের এটা উপরেরটা আমি মুছে দিলাম, আমাদের এটা হলো x এর মান, এটা হলো y এর মান, এটা হলো z এর মান। তাহলে x এর কলামে আমরা 4টা 0 বসাবো প্রথমে, তারপরে 4টা 1 বসাবো, তারপরে y এর কলামে 00 11 এভাবে বসাই দিলে মিলে যাবে। আর z এর কলামে একটা 0 একটা 1 এভাবে বসিয়ে দিলে আমাদের কিন্তু এই টেবিলটা সহজেই ফিল আপ করা যায়। সো আমি টেবিলটা ফিল আপ করে ফেলি এখনই। আমাদের টেবিলের এইভাবে 7টার জন্য XYZ এর মান না বের করে কি শর্টকাটে কোন ভাবে করা যায়? কজ এটা তো এভাবে 4 to 1 বাইনারি আমরা তো জানি, তো শর্টকাটে করা যায়? শর্টকাটে এটাই সবথেকে শর্টকাট ফর্মুলা 4 to 1। আর যদি বলো যে এক্সাক্ট নিয়মে করব, এক্সাক্ট নিয়মটা হচ্ছে 2 দিয়ে ভাগ করতে হয়। যেমন 7 কে 2 দিয়ে ভাগ করে নির্ণয় করতে হয়, কারণ বাইনারি বেজ হলো 2, 3 দুগুণ 6 ভাগশেষ 1। আবার 3 কে 2 দিয়ে ভাগ করতে হবে, 2 কে 2 ভাগশেষ 1।
আবার 1 কে 2 দিয়ে ভাগ করতে হবে, ডাইনা 0, এখানে লাস্টে 1 চলে না আসবে। না স্যার, বুঝেছি, তাহলে এটাই ঠিক আছে, একবারে বের করে জাস্ট লিখে দিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এইটা হচ্ছে আমাদের অরিজিনাল নিয়মটা, হলো 2 দিয়ে ভাগ করে নেওয়া। আর শর্টকাটের নিয়মটা হচ্ছে আমি বলে দিচ্ছি, দেখো তোমরা এত কষ্ট করে মনে রাখার প্রয়োজন নাই, তোমরা একেবারে যেটা করবে সেটা হচ্ছে তোমরা এক্স এর যে কলামটি আছে, এক্স এর কলামে একেবারে চোখ বন্ধ করে 4টা 0 4টা 1 লিখে দিবা। আর ওয়াই এর কলাম যেটা আছে, ওয়াই এর কলামে লিখে দিবা হচ্ছে 0 0 1 1, তারপরে এখানে লিখে দিবা 0 0 1 1। আর জেড এর কলামটা হচ্ছে 1টা 0 1টা 1, এভাবে প্রত্যেকটা বক্স ফিল করে দিবা। আচ্ছা, তাহলে আমরা কিন্তু অলরেডি আউটপুটের মানটা পেয়ে গেছি। সবাই কি বুঝতে পারছে বিষয়টা? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমাদের এখন মূল যে কাজটি হচ্ছে, আমাদের মূল কাজ হলো এই আউটপুটের যে মানটা পেয়েছি আমরা টেবিল থেকে, সেই টেবিল থেকে আমরা এখন ইকুয়েশন তৈরি করব, লজিক্যাল ইকুয়েশন তৈরি করব। কি করব? আমরা লজিক্যাল ইকুয়েশন তৈরি করব। ওকে, এখন লিখো the output logical equation from the truth table। কি লিখবা? the output logical equation from the truth table, অর্থাৎ উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। লিখে নাও, উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। এখানে আমরা আউটপুট পেয়েছি কয়টা? আমরা আউটপুট পেয়েছি কয়টা বলো তো? 3টা। আমরা এখন লজিক সমীকরণ নির্ণয় করি। উক্ত সারণী হতে প্রাপ্ত আউটপুটের লজিক সমীকরণ। তাহলে আমরা আউটপুট পেয়েছি 3টা, একটা হলো এক্স এর মান, একটা হলো ওয়াই এর মান, আর একটা হচ্ছে জেড এর মান। তো আমরা এখানে এক্স আর ওয়াই আর জেড এর মানটা নির্ণয় করে ফেলি এখনই। এক্স ওয়াই জেড ইকুয়ালস টু কত হবে দেখো, একটা ভালো করে বুঝে নাও, তারপরে সবগুলো পারবা। নিয়মটা হচ্ছে এক্স এর কলামে কয়টা 1 আছে দেখতে হবে। তো আমরা একটু দেখে আসি আমাদের এক্স এর কলামে কয়টা 1 আছে। এক্স এর কলামে দেখো তো কয়টা 1 আছে এখানে? 4টা। এই 4টা 1 কে, মানে এই 4টা 1 কে আমাদের ইংলিশে একটা টার্ম আছে, এটাকে বলা হয় মিন টার্ম। এটাকে বলা হবে মিন টার্ম, MINTERM, মিন টার্ম। কি বলা হবে? মিন টার্ম। আর যেটা 0 এটাকে বলা হয় ম্যাক্স টার্ম। 0 কে বলা হবে কি? ম্যাক্স টার্ম। তো আমি মিন টার্ম আর ম্যাক্স টার্ম নিয়ে আগামী লেকচারে ডিটেইলস আলোচনা করব। আজকে আমি জাস্ট আমাদের ইকুয়েশনটা বের করে ফেলি। তো আমরা আউটপুটের এক্স এর কলামে যে 1 গুলো পেয়েছি, সেই 1 গুলো পেয়েছি ইনপুটের কোন কোন মানের জন্য দেখে নাও। আমরা প্রথম আউটপুটের প্রথম 1টা পেয়েছি ইনপুটের ঠিক এই মানের জন্য, অর্থাৎ যখন ইনপুটের এই মানটা হাই, তখন কিন্তু আউটপুটের মানটা ছিল হাই। যখন আমাদের ইনপুটের এই মানটা হাই, তখন আউটপুটের এক্স এর মানটা ছিল হাই। হাই মানে হলো 1, এখানে হাই মানে কিন্তু 1 মানে বোঝানো হয়। তারপরে এই 1 এর জন্য পেয়েছি এটা, আর এই 1 এর জন্য কি পেয়েছি? এই 1 এর জন্য পেয়েছি এটা। তাহলে আসলে এক্স এর কলামে যে 4টা 1 আছে, এই 4টা 1 পাওয়া গিয়েছে হচ্ছে দেখো i4 এর জন্য, i5 এর জন্য, i6 এর জন্য, আর i7 এর জন্য। তাহলে আমরা বলতে পারি যে x is equals to i4, i5, i6, i7 বলতে পারি না? i6 আর i7। ওকে, তো মনে রাখবা সাধারণত প্লাস করতে হয়, এই যখন 1 লজিক নিয়ে কাজ করা হয় তখন প্লাস করতে হয়, মানে মিন টার্মের জন্য প্লাস করতে হয় আর ম্যাক্স টার্মের জন্য গুণ করতে হয়। এখানে যদি আমি প্লাস না করতাম তাহলে কি হতো বলো তো? প্লাস না করলে যদি আমি গুণ করতাম তাহলে কিন্তু সব 0 চলে আসতো।
স্যার সরি বাট স্যার আরেকবার বললে ভালো হতো, মানে হিসাবটা একটু কনফিউজড হয়ে গিয়েছি। আচ্ছা, এক্স এর কলামে কয়টা ওয়ান আছে? স্যার 4টা। এই 4টা ওয়ানের ভিতরে এই 4টা ওয়ান ইনপুটের কোন কোন মানের জন্য পাওয়া গিয়েছে ওটা হিসাব করতে হয়। তো আমরা প্রথম ওয়ানটা পেয়েছি ইনপুটের এই ওয়ানের জন্য না? জি স্যার। তাহলে এই ওয়ানটা কার মান? i4 এর মান না? জি। তাহলে ঠিক আমরা যেসব ঘরে ওয়ান আছে ওইসব ঘরের জন্য আমরা মানগুলো যোগ করে ফেলবো। এই ওয়ানটা কার মান? i5 এর মান না? জি স্যার। এখন ক্লিয়ার বুঝতে পারছো? জি স্যার, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে বলো তো y এর মান কত হবে? y এর কলামে কয়টা ওয়ান আছে? স্যার 4টা। 6টা। 6টা ওয়ান? স্যার 4টা তো। 4টা। y এর কলামে 4টা ওয়ান। আচ্ছা, গুড। এখন বলো তো এই 4টা ওয়ান পাওয়া গিয়েছে কোন কোন মানের জন্য? Y2, sorry, I2, এই, I3, I6 and I7 এর জন্য। i2, then i3, then i6 আর I7। গুড। আচ্ছা, এরপরেরটা ইনকা বলো। বলো তো জেড এর মানটা পাওয়া গিয়েছে কার জন্য? স্যার যেটার জন্য যে ফার্স্ট ওয়ানটা আছে সেটার মানটা পাওয়া গিয়েছে হচ্ছে আই, স্যার I1 এর থেকে। এই দেখো, প্রথম যে ওয়ানটা তুমি পেয়েছো এটা কিন্তু i1 এর মান। এই জি স্যার। ওয়ানটা পেয়েছো হচ্ছে ঠিক এই ওয়ানের জন্য। আমি এই বরাবর হিসাব করব, এই বরাবর চলে দাও। জি স্যার। তাহলে প্রথমটা পেয়েছি হচ্ছে আমরা i1 এর জন্য, রাইট? আচ্ছা, জি স্যার। এরপরটা কার জন্য? I3 থেকে। i3। তারপরটা I5 থেকে। I5 থেকে স্যার। এরপরটা I7 থেকে। i5 দেন i7। ওকে, সারিকা বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আমাদের আউটপুটের ইকুয়েশন বের করা শেষ। আমরা এখন এই ইকুয়েশনটা আমাদের লজিক যে সার্কিটটা আছে তার মাধ্যমে দেখাইতে হবে। মানে আমরা গত লেকচারে পড়েছিলাম না লজিক ফাংশন থেকে লজিক গেট। আমরা এখন যেটা করব, আমাদের লিখতে হবে যে উক্ত লজিক সমীকরণ সমূহকে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। দেখো, এটা আমাদের লাস্ট। উক্ত লজিক সমীকরণকে লজিক গেট দিয়ে বাস্তবায়ন করে পাই। উক্ত লজিক সমীকরণকে লজিক গেট দ্বারা বাস্তবায়ন করে পাই। লজিক গেট দ্বারা বাস্তবায়ন করে পাই। আমাদের বাস্তবায়ন করতে হলে কি করতে হবে? বাস্তবায়ন করতে হলে কি করতে হবে বলো তো? আমাদের গত লেকচারে মনে আছে আমাদের এখানে কয়টা ভ্যারিয়েবল নিয়ে কাজ করতে হবে? এখানে আমাদের ইনপুট লাইনের লাইন কয়টা বলো তো? 8টা না? জি স্যার 8টা। তাহলে আমরা 8টা ইনপুট লাইন টানবো এখান থেকে। আমাদের 8টা ভ্যারিয়েবল,